সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। প্রতিদিন আমরা হাজারবার শ্বাস নেই, কিন্তু মনের অজান্তে আমাদের ফুসফুসকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছি। ধুলোবালি, দূষণ, ধূমপান কিংবা নানা ধরনের সংক্রমণ ইত্যাদি সবকিছু মিলিয়ে আমরা এই যে ফুসফুসটিকে ক্ষতিগ্রস্ত করছি, কিন্তু প্রাথমিক অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টি নিয়ে আমরা খুব একটা শঙ্কিত থাকি না। দর্শক, আপনার ফুসফুসের সুরক্ষায় আপনার শঙ্কিত থাকা আসলে কতটুকু জরুরি, কোন বিশেষজ্ঞের কাছে যাবেন এবং আপনার ফুসফুসকে সুরক্ষিত রাখবার জন্য করণীয় বিষয়গুলো কি হতে পারে, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, যিনি মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, অধ্যাপক ও চেয়ারম্যান, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শক যারা দেখছেন আপনাদেরকেও শুভ সকাল। আপনাকে ধন্যবাদ। স্যার, আজ আমরা কথা বলবো ফুসফুসে নানা ধরনের সংক্রমণ কিংবা নানা ধরনের ব্যাধি নিয়ে। ফুসফুস কথাটি মাথায় এলে আমাদের মাঝে সবচেয়ে কমন যে জটিলতার কথা আমরা খেয়াল করি বা আমাদের সমাজে ঘুরে, সেটা হলো সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, একটি দীর্ঘমেয়াদী জটিলতা। একটু জানতে চাই আসলে সিওপিডি বলতে আমরা কি বুঝি? আপনি যেটা বললেন যে এটা একটা জটিল রোগ এবং অনেকেই এখন সিওপিডি চিনতে শুরু করেছেন। শব্দটা হচ্ছে ইংরেজি সিওপিডি অ্যাব্রিভিয়েশন। এটা যদি পূর্ণাঙ্গ করি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা হচ্ছে এক ধরনের ফুসফুসের রোগ, যেখানে ফুসফুসের নালী সংকুচিত হয় এবং ওখানে যে ফুসফুসের মধ্যে অ্যালভিলাস আছে সেখানেও ক্ষতি হয়। ফলে হয় কি, রোগীর শ্বাসকষ্ট হয় এবং কাশি হয় এবং এই সমস্যাটা যত দিন যায় ধীরে ধীরে আরও বাড়তে থাকে। এই রোগ ভালো হয় না এবং একটা সময় দেখা যায় যে রোগী ঠিকমতো কাজ করতে পারে না, শ্বাসকষ্ট, রেসপিরেটরি ফেলিউর হয় এবং এক সময় পায়ে পানি বা শরীরে পানি চলে আসে, আমরা বলি করপালমোনারি। এবং এই সিওপিডি কিন্তু এখন সারা পৃথিবীতে মৃত্যুর রোগে যত রোগী মারা যায় তার মধ্যে 3 নম্বর কারণ হচ্ছে সিওপিডি। কি ভয়ঙ্কর ব্যাপার! সারা বিশ্বব্যাপী মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ হিসেবে আমরা ধরে নিচ্ছি সিওপিডিকে। স্যার, একটু জানবো যে আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা, কি কারণে একজন ব্যক্তির সিওপিডি হতে পারে? আসলে সিওপিডিতে যদি একটা ঝুঁকি আমরা বলি সেটা হচ্ছে ধূমপান। যদি কেউ ধূমপান করেন এবং যত বেশি ধূমপান করবেন উনি তত বেশি সিওপিডি হওয়ার, আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন। এছাড়া এখন আমাদের চারপাশে যে বায়ু দূষণ আছে, পরিবেশ দূষণ আছে, আমরা যদি দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি তাহলে কিন্তু সিওপিডি হয়। আর আমাদের দেশের একটা বিশাল অংশ মহিলা যারা ধূমপান করেন না তারাও কিন্তু সিওপিডিতে আক্রান্ত হন। তারা হচ্ছে যারা জৈব জ্বালানি এবং আমরা বলি বায়োমাস ফুয়েল, বিভিন্ন ধরনের কাঠ অথবা পাটখড়ি, এমনকি ঘরের ভিতরে যারা রান্নাবান্না করেন স্টোভের মধ্যে, তাদের ক্ষেত্রেও কিন্তু সিওপিডি হয়। তার মানে হচ্ছে মোটা দাগে যদি আমরা বলি যে ধূমপায়ীদের ক্ষেত্রে সিওপিডি হয়, যারা রান্নাবান্না করেন এবং জৈব জ্বালানি ব্যবহার করেন এবং বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি তাদের ক্ষেত্রে হয়, এবং পরিবেশ দূষণের জন্য, বায়ু দূষণের জন্য তাদের ক্ষেত্রে হয়। এই তিনটাই হচ্ছে মোটামুটি মূল কারণ সিওপিডি হওয়ার। তো স্যার, এই যে জটিলতাগুলো, এগুলো তো আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার অংশ বা আমরা অনেকে অ্যাভয়েড করতে পারি না বা করতে চাই না, কিন্তু সিওপিডিতে আক্রান্ত হয়ে যাচ্ছি মনের অজান্তে। আসলে উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে? আসলে সিওপিডি যেটা হয়, প্রথম দিকে কিন্তু আপনি যত আক্রান্ত হচ্ছেন শুরুর দিকটা সামান্য একটু কাশির মতো হয়, আমরা বলি স্মোকার্স কাফ, একটু একটু কাশি হয়, পরে কাশির সাথে শ্লেষ্মা কফ বেরোয় এবং যত দিন যায় তখন কাশিটার পরিমাণ বাড়ে। দেখা যাচ্ছে যে বিশেষ করে রাতের বেলা বা দিনে বিভিন্ন সময়ে কাশি এবং কাশির সাথে কফ পড়ে এবং একটা সময়ে শ্বাসকষ্ট শুরু হয়। এবং এই যে সমস্যাগুলি, এগুলি কিন্তু দিনকে দিন বাড়তে থাকে। আমরা অ্যাজমার ক্ষেত্রে দেখি যে এক সময় সমস্যা হয় আবার মোটামুটি ভালো থাকে, কিন্তু সিওপিডি হচ্ছে আমরা যে শব্দটা ব্যবহার করি প্রগ্রেসিভ, এটা বাড়তেই থাকে এবং এটা কোনোভাবেই ইরিভার্সিবল, এটা কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে আনা যায় না। তার মানে হচ্ছে কাশি, শ্বাসকষ্ট এবং এই ধরনের আরও কিছু সমস্যা থাকে, যেমন শরীর খুব দুর্বল থাকে, দম পাওয়া যায় না, কোনো কাজ করার
ক্ষমতা আস্তে আস্তে লোপ পেতে থাকে এবং আলটিমেটলি দেখা যায় যে শ্বাসকষ্ট বেড়ে যেয়ে ওখানে আমাদের ফুসফুসের যে রক্তনালী সেখানে চাপ বেড়ে যায়, পালমোনারি হাইপারটেনশন হয় এবং ডান দিককার যে হার্ট তার উপর চাপ পড়ে আমরা বলি রাইট হার্ট ফেলিউর এবং এক সময় পেটে পায়ে পানি আসে, আমরা মনে করি যে এটা হচ্ছে কর পালমোনালি। অনেকে ভাবতে পারেন যে এটা মনে হয় কিডনির রোগ অথবা আমাদের হার্ট, একদিকে বলতে গেলে হার্ট, তবে এটা ক্লাসিক্যাল যে লেফট হার্ট সেটা না, রাইট হার্ট ফেলিউর হয় এবং পায়ে পানি চলে আসে। এবং যখন এইরকম রেসপিরেটরি ফেলিউর কর পালমোনালি হয় তখন আমরা ধারণা করি যে এই রকম রোগীর গড় আয়ু 2.5 থেকে 3 বছর। এই ভয়ঙ্কর ব্যাপার। তার মানে প্রাথমিক অবস্থায় অবশ্যই সচেতন হওয়াটা খুব বেশি জরুরি। যেমনটা আপনি বলছিলেন যে যে বিষয়গুলোর কারণে আসলে সিওপিডি হচ্ছে, স্যার একটু জানবো যে একজন ব্যক্তি যদি সিওপিডিতে আক্রান্ত হয়েই যায় সেক্ষেত্রে যাতে প্রোগ্রেসিভ না হয় এই ডিজিজটা, আপনি তো বলছিলেন যে এটা ক্রমাগত বাড়তেই থাকে, আমরা কি অবস্থানটাকে থামিয়ে রাখতে পারি কোনোভাবে? আসলে সিওপিডিতে থামানোর জন্য যে ওষুধ আমরা ব্যবহার করি এগুলি হচ্ছে অধিকাংশই হচ্ছে সিমটোম্যাটিক। 1 2 নম্বরে হচ্ছে যে আমরা ধূমপানটা বন্ধ করব এবং যে সব কারণে এই রোগটা হয় সেখান থেকে আমরা রোগীকে বের করে নিয়ে আসবো, অর্থাৎ যে চুলায় রান্না করা বা বায়োমাস ফুয়েল অথবা পরিবেশ দূষণ সেখান থেকে বের করে নিয়ে আসবো, ধূমপান বন্ধ করতে হবে। এগুলি হচ্ছে মূল জিনিস। এরপর আসেন আপনার ওষুধের ক্ষেত্রে যেটা হয়, আমরা সিওপিডির ক্ষেত্রে ফুসফুসের যে নালী, শ্বাসনালী সেটা চিকন হয়ে যায়, এই জন্য এটাকে একটু প্রসারিত করার জন্য আমরা বলি ব্রঙ্কোডাইলেটর কিছু ওষুধ আমরা ব্যবহার করি এবং এই ওষুধগুলির একটা আরেকটা ওষুধ একসাথে মিলে কম্বিনেশন ড্রাগ ব্যবহার করি। এছাড়া যদি কোনো ইনফেকশন হয় সেই সব ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, আমরা রোগীকে ভ্যাকসিনেশনের কথা বলি এবং অন্যান্য হেলদি লাইফস্টাইলের কথা বলি। এগুলি হচ্ছে মোটামুটি চিকিৎসা যদি সিওপিডিটা আমরা আমাদের প্রোগ্রেস না করে অথবা বাগে আনতে চাই। আর অ্যাডভান্স হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হয় অক্সিজেন সাপোর্ট, অক্সিজেন থেরাপি দিতে হয় এবং আলটিমেটলি ওয়েস্টে আমাদের দেশে এখনও চালু হয় নাই সিওপিডির জন্য শেষ চিকিৎসা হচ্ছে লাং ট্রান্সপ্লান্টেশন। স্যার আমরা কখনোই চাই না কোনো রোগী এই ধরনের জটিলতার মধ্য দিয়ে যাক, তাই অবশ্যই যাদের সিওপিডি শনাক্ত হয় প্রাথমিক অবস্থায় নিয়মিত চেক আপ করাটা আসলে কতটুকু জরুরি এবং লাইফস্টাইল মডিফিকেশনের আপনার পরামর্শ কি থাকবে? আসলে খুবই চমৎকার কথা বলেছেন যে ডায়াগনোসিসটা, আর্লি ডায়াগনোসিস। প্রথম কথা হচ্ছে যদি কেউ ধূমপান করেন বা পরিবেশ দূষণের শিকার হন, তারা যদি কাশি, শ্বাসকষ্ট লক্ষ্য করেন তাহলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, বুকের এক্সরে, তারপরে কফের পরীক্ষা। তবে একটা পরীক্ষা আমরা বলি স্পাইরোমেট্রি, যেটা দিয়ে ফুসফুসের কতটুকুন ক্ষমতা আছে সেটা দেখি এবং এই স্পাইরোমেট্রি পরীক্ষা উইথ রিভার্সিবিলিটি বলে সেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি, যে শনাক্ত করি যে রোগী সিওপিডিতে ভুগছেন। এটা হলো আর্লি। এরপরে আমরা চিকিৎসার ব্যবস্থাপত্র দেই, কিন্তু যেটা করতে হবে সবসময় মাথায় রাখতে হবে যে ধূমপান বন্ধ করতে হবে, দূষণের শিকার হওয়া যাবে না, হেলদি লাইফস্টাইল আমাদেরকে মেনে নিতে হবে এবং সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং ভ্যাকসিনেশন সব কিছু যদি করি তাহলে মোটামুটি সিওপিডি আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তবে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। আর যারা ধূমপান করেন তারা ধূমপান ছেড়ে দিবেন এবং যারা পরিবেশের দূষণের শিকার হন, মাস্ক ব্যবহার করা, বাইরে কম যাওয়া অথবা ঘরের মধ্যে রান্নার ক্ষেত্রে ক্লিন এনার্জি যেটা সেগুলি ব্যবহার করা এবং আমাদের যারা চুলার মধ্যে রান্না করেন বিভিন্ন, তাদেরকে খুব প্রোটেক্টিভ মেজার নেওয়া, এগুলি হচ্ছে আসল কথা। স্যার এই যে ভ্যাকসিন গ্রহণ করার আমরা পরামর্শ দিচ্ছি, তো ভ্যাকসিনের আওতাভুক্ত কোন বয়স থেকে ব্যক্তিরা হতে পারে এবং ভ্যাকসিনগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা আমরা বিস্তারিত জানবো। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। স্যার বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে আসলে আমরা তো ফুসফুসকে ভালো রাখার জন্য
ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়ে থাকি, কিন্তু ভ্যাকসিনগুলো আসলে কোন বয়স থেকে দেওয়ার পরামর্শ থাকে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা? আসলে আমরা যে অ্যাডাল্ট, আমরা তো প্র্যাকটিস করি অ্যাডাল্টের, তো অ্যাডাল্টের আগে যেটা বয়স ছিল যে 65-এর পরে সবাইকে ভ্যাকসিন দেওয়া, কিন্তু এখন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যারা অসুস্থ অর্থাৎ ফুসফুসে বিভিন্ন রোগে ভুগেন তাদের কিন্তু ভ্যাকসিনটা যে কোনো সময় আর্লি দেয়া যায়। কারণ হচ্ছে ওনার তো অসুখ সমস্যা, যে কোনো সময় উনি বিপদে পড়তে পারেন। ফলে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন যারা ইয়াং তাদেরকেও যদি তারা অসুস্থ থাকেন তাহলে রেগুলার এটা আপনি দিতে পারেন। আর সাধারণ মানুষের ক্ষেত্রে এখন ভ্যাকসিনের বয়স আস্তে আস্তে আরও কমে আসবে। 65 যেটা ছিল সেটা হচ্ছে যে 50-র পরেই দেখা যাবে যে এই ইনফ্লুয়েঞ্জা এবং এই নিউমোনিয়ার ভ্যাকসিনটা দেয়া যায়। যারা অসুস্থ হবেন খুব অল্প বয়স থেকে, যাদের দেখা যায় অ্যাজমা অথবা অন্যান্য সমস্যা, তারা আর্লিতে দিতে পারবেন। তবে এই ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা দেখতে হবে যে যখন অ্যাক্টিভ ইনফেকশন থাকে ফুসফুসে তখন ভ্যাকসিন দেয়া যাবে না। তারপরে হচ্ছে কিছু প্রিকশন নিতে হবে। আর ভ্যাকসিনটা গুণগত মান ঠিক আছে কিনা সেটার জন্য ভালো জায়গা থেকে, সবচেয়ে ভালো হয় কোনো ইনস্টিটিউট সরকারি যেখানে এই ভ্যাকসিনের ব্যবস্থা আছে সেই সব জায়গা থেকে অথবা রেপুটেড জায়গা থেকে ভ্যাকসিনটা নেওয়া। কারণ সারা দুনিয়াতেই এই ভ্যাকসিন নিয়েও কিন্তু এক ধরনের ব্যবসা হয়, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো অসাধু চক্রের পাল্লায় যেন আমরা না পড়ে এই ভ্যাকসিনের কার্যকারিতা না হারাই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। স্যার, আমরা যেমনটি বলছিলাম যে ভ্যাকসিন গ্রহণ করা আসলে জরুরি, নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এবং ভ্যাকসিন সম্পর্কে তো নানা তথ্য জানলাম, কিন্তু যেহেতু নিউমোনিয়া প্রসঙ্গটি চলে এলো তাই আমরা একটু নিউমোনিয়া নিয়ে কথা বলবো স্যার। যে এত ব্যক্তি নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে এবং যখনই আবহাওয়া পরিবর্তন হয়, একটু ঠান্ডা থেকে গরম কিংবা নানাবিধ কারণে আসলে নিউমোনিয়া আক্রান্ত হয়, আসলে কারণগুলো কি, মানে স্পেসিফিক কোনো রিজন আছে যে মানুষ কেন এত নিউমোনিয়া আক্রান্ত হয় এবং কোন কোন উপসর্গগুলো উপস্থিত থাকলে আমরা বুঝবো যে তিনি নিউমোনিয়া ভুগছেন? আসলে নিউমোনিয়াতে আক্রান্ত হয় আমাদের ফুসফুসে। নিউমোনিয়া তো এক ধরনের প্রদাহ ইনফেকশন, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সবই কিন্তু এই আলটিমেটলি ফুসফুসে যখন প্রবেশ করে তখন ওখানে যখন প্রদাহ হয়, ইনফ্লামেশন, তখন নিউমোনিয়া করে। তবে আমরা ক্লাসিক্যালি নিউমোনিয়া বলতে বুঝি ব্যাকটেরিয়াল, কিন্তু ব্যাকটেরিয়াল কজ কিন্তু যেরকম আছে অন্যান্য কজও আছে, সেরকম আমাদের মাথায় রাখতে হবে। যদি ফুসফুসে কোনো স্ট্রাকচারাল সমস্যা থাকে জন্মগতভাবে, অথবা এই যে বললাম যে ধূমপান করে ফুসফুসের ক্ষতি হওয়া, দূষণ থেকে, তাহলে কিন্তু নিউমোনিয়া হতে পারে। যদি অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ থাকে তাহলে কিন্তু নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়াকে বলা হয় বয়স্ক মানুষের বন্ধু। আচ্ছা। এবং একটা জিনিস দেখবেন যে বিভিন্ন বয়স্ক মানুষ আলটিমেটলি কিন্তু মারা যায় নিউমোনিয়াতে। আপনি নিউজ পেপারে বা টিভিতে দেখবেন নিউজে যে নিউমোনিয়াতে মারা গেছেন। সুতরাং যেহেতু আমাদের ফুসফুসে আমরা শ্বাস প্রশ্বাস নেই, সুতরাং ব্যাকটেরিয়াগুলি কিন্তু ভাইরাস, ফাঙ্গাস এই পথে আমাদের ফুসফুসে ঢুকে এন্ট্রি হয়, এই জন্যই দেখা যায় নিউমোনিয়ার প্রকোপ বেশি। এছাড়া যদি ইমিউনোসাপ্রেশন, আমি বললাম ডায়াবেটিসের পেশেন্ট, কিডনির পেশেন্ট, যারা স্টেরয়েড পায়, ক্যান্সারের চিকিৎসা পায়, তাদের ক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া বেশি। মানে যারা ইমিউনো কম্প্রোমাইজ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকিটা খানিকটা এগিয়ে রয়েছে। এটা একটা বেশি। তবে অনেক সময় দেখা যায় যে ভিড়ভাট্টার মধ্যে, অথবা যদি আপনি বাইরে চলাফেরা করেন, পরিবেশ যেখানে দূষণ আছে, অথবা তাপমাত্রার ভ্যারিয়েশন হয়, ধরেন দুপুরে খুব গরম, আবার দেখা গেল রাতের বেলা অনেক ঠান্ডা, এইসব ক্ষেত্রেও দেখা যায় ফুসফুসের ইনফেকশন হয়। এবং নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায় 10% ক্ষেত্রে আগে ভাইরাল ইনফেকশন হয়, এরপরে কিন্তু নিউমোনিয়া দেখা দেয়। সুতরাং আমাদেরকে ক্লাসিক্যাল নিউমোনিয়া, আবার যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেগুলি নিয়েও মাথায় রাখতে হবে। আপনি রিসেন্টলি দেখেন যে হাম বা মিজলস নিয়ে যে আমরা চিত্রটা দেখছি, অনেকেই নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছেন। তার মানে মিজলস তো এক ধরনের ভাইরাস জনিত রোগ, কিন্তু ওখানে আবার ব্যাকটেরিয়া যে নিউমোনিয়া করে। তার মানে হচ্ছে যে কোনো সময় যে কেউ যদি একটু কম্প্রোমাইজ থাকে ফুসফুস বা ইমিউনিটি, তাহলে নিউমোনিয়া আক্রান্ত হতে পারে। স্যার, চিকিৎসার ক্ষেত্রে একটা বিষয় চলে আসে যে কার ক্ষেত্রে আসলে হাসপাতালে ভর্তি হতে হবে কোন উপসর্গগুলো থাকলে, এবং কখন বাসায় বসে এই ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যেতে পারে। এটা আসলে হয় কি যে সিভিয়ারিটি ইন্ডেক্স আমরা দেখি প্রত্যেকটা রোগীরই, আমরা এই ইন্ডেক্সগুলি জানি, আমাদের চিকিৎসকরা আমাদের এটা পড়ায়। সে
ইন্ডেক্সের যে স্কোরিং হয় সেই স্কোরিং এর মাধ্যমে, যেমন নিউমোনিয়াতে একটা হচ্ছে কার্ভ 65 বলি, আচ্ছা। যে সে জ্ঞান আছে কিনা, তার ইউরিয়া কেমন, রেসপিরেশন কেমন, ব্লাড প্রেশার কেমন, তার বয়স কত, এরকম করে একটা স্কোর করি। যখন দেখি স্কোরটা বেশি হয় তখন আমরা হসপিটালে ভর্তি করি, দরকার পড়লে দেখা যায় আরো পরীক্ষা নিরীক্ষা করে তাকে আমরা আইসিইউতে দেই। আর যদি স্কোর কম থাকে তাহলে তাকে আমরা ওখান থেকেই অ্যান্টিবায়োটিক দিয়ে বাসায় পাঠিয়ে দিই এবং ফলো আপে রাখি, যে আচ্ছা। আপনি পরে এসে আমাদেরকে দেখাবেন কেমন হলো। স্যার, আমরা যেমনটা বলছিলাম নিউমোনিয়া নিয়ে, যারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে কিংবা যারা আক্রান্ত হচ্ছে তাদের আসলে ওই সময়টিতে খাদ্যাভ্যাসে কোনো বিশেষ ভূমিকা রয়েছে কিনা? আসলে যখন নিউমোনিয়া হয় তখন তো অন্যান্য, এটা তো এক ধরনের ইনফেকশন হয়। ইনফেকশনের ক্ষেত্রে আমাদের যেটা মানে বেসিক্স কিছু, যে ক্যালোরিটা ভালো পেতে হবে এবং প্রোটিন জাতীয় খাবারটা বেশি খেতে হবে। সুতরাং এখানে ক্যালোরি রোগী যাতে না খেয়ে থাকে সেটা আমাদেরকে দেখতে হবে, এবং প্রোটিন, মাছ, মাংস এরকম খাবার কিন্তু খেতে হবে। এবং আমাদের দেশে বিশেষ করে ভাইরাল ইনফেকশনে আমরা দেখি, ফুসফুসের ইনফেকশনেও হয় যে রুগীরা, সাধারণ মানুষ অনেকে বলেন যে এই সময় মাছ মাংস খাওয়া যাবে না। এরকম না, মাছ, মাংস, ডিম, দুধ এগুলি কিন্তু খেতে হবে যাতে সঠিক মতো ক্যালোরি পায়। আর অনেক সময় রুগী একবারে খেতে চায় না, এই জন্য রুগীকে বারে বারে অল্প অল্প করে খাবার দিয়েও ক্যালোরিটা এবং এই প্রোটিন, হাই প্রোটিন, এটা বজায় রাখতে হবে। একদমই স্যার, শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে জানবো যে ফুসফুসকে সুরক্ষিত রাখবার জন্য এই যে আমাদের দৈনন্দিন জীবনের দূষণ, ধুলোবালি সবকিছু থেকে নিজেকে আমরা কিভাবে সুরক্ষিত রাখতে পারি, এবং সর্বোপরি ফুসফুসকে ভালো রাখার জন্য আপনার পরামর্শ কি থাকবে? আসলে সুরক্ষিত রাখার জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। আমি ভালো থাকতে চাই কিনা, এটা আমরা যতই বলি, যদি রোগী বা ব্যক্তি সে যদি ভালো থাকতে না চায় তাহলে কিন্তু করা যাবে না কিছুই। ভালো থাকতে চাই, এরপর ভালো থাকতে চাইলে কি করতে হবে? ধূমপান বন্ধ করতে হবে। পরিবেশ যেখানে দূষণ হয়, আমি যেন এই দূষণের কারণ না হই, অর্থাৎ আমিও পরিবেশ দূষণ করি, সেটা বন্ধ করতে হবে। এবং যদি সিস্টেমেটিক ওয়েতে দূষণ হয় সেখানে আমাদেরকে বলতে হবে যে এখানে পরিবেশ দূষণ হচ্ছে, দরকার হলে আমাদের আওয়াজ তুলতে হবে, এই দূষণের মাত্রা কমিয়ে আনতে হবে। আমরা যেটা চুলাতে রান্না করি বা ঘরের ভিতর রান্না করি সেই সব ক্ষেত্রে এটা কমিয়ে আনতে হবে। ক্লিন ফুয়েল আমাকে ব্যবহার করতে হবে, এনার্জি, এবং আরেকটা জিনিস হচ্ছে মাস্ক ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে, এবং ব্যায়ামের কোনো বিকল্প নাই। এবং আমাদের মাথায় রাখতে হবে, আমরা রোগ নিয়ে যত কথা বলি, রোগ প্রতিরোধ নিয়ে তত কথা বলি না। রোগ চিকিৎসার চাইতে রোগ না হওয়ার দিকে আমাদের মনোযোগ আরও বেশি করে দিতে হবে, কারণ আমাদের 20 কোটি মানুষের দেশে সবাই আক্রান্ত হলে চিকিৎসা সেবা দেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সেই জন্য প্রতিটা বাড়িতে, পাড়ায়, মহল্লায় এই সুস্বাস্থ্যের জন্য একটা আন্দোলন গড়ে তুলতে হবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, যে আমরা গুড হেলথ, এটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা সবাই সুস্থ সবল একটা শরীর চাই এবং সুস্থ সবল একটা জীবন এবং ভবিষ্যৎ চাই। সন্দেহ খুবই চমৎকার বলেছেন, এবং স্যার একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে এই অনুষ্ঠানটা দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা মনে করি যে যদি আমরা আজকে এই স্বাস্থ্যটাকে ভালো রাখি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ ভবিষ্যতের জন্য। প্রিয় দর্শক, মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এই পর্যন্তই। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথা রেস ধরে বলতে চাই, অবশ্যই ধূমপান পরিহার করুন। নিজের ফুসফুসকে সুরক্ষিত রাখবার ক্ষেত্রে ধূমপান, মদ্যপান কিংবা তামাকজাত দ্রব্য থেকে দূরে থেকে সুরক্ষিত জীবনযাপন করাই একমাত্র উপসর্গ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।